নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 17। প্রণয় প্রিয়তার যাওয়ার বাণে তাকিয়ে চাপার নিঃশ্বাস ত্যাগ করলো। তবে অনেকক্ষণ থেকে সে একটা বিষয় উপলব্ধি করছে। খালি মনে হচ্ছে কেউ তাকে দেখছে। এই যে এখনও তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এখানে কেউ তাকিয়ে আছে তাদের দিকে। প্রণয়ের ভ্রুযুগল আপনা আপনি কুঞ্চিত হয়ে গেল। সে সতর্ক দৃষ্টিতে চারপাশে নজর বোলালো, কিন্তু চারদিকে একদম স্বাভাবিক, কোথাও কেউ নেই। সে মাথাটা ঘুরতেই নিচ্ছিল, কিন্তু হঠাৎ পুকুরের শেষ প্রান্তের ঝোপে নজর আটকালো। কয়েক সেকেন্ড সে সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। অতঃপর আবারও সেদিকে তাকিয়ে এই অদ্ভুত ভঙ্গিতে হাসলো। কপাল চুলকে মনে মনে বলল, যত সব চামচিকার দল, নিজেদের কি ভাবে। কিন্তু প্রণয়ের এই বিষয় নিয়ে তেমন ভাবতে দেখা গেল না। প্রণয় পুরো ব্যাপারটা সম্পূর্ণ উপেক্ষা করে দিল। চৈত্রের মধ্যাহ্ন প্রহরের প্রখর সূর্যরশ্মি প্রণয়ের গায়ে এসে পড়েছে। তার ফর্সা ত্বক কেমন লাল হয়ে উঠেছে। সে আর সেখানে দাঁড়ালো না, ধীর পায়ে পুকুর ঘাটের অন্য প্রান্তে চলে গেল। এই জায়গাটা বেশ শান্ত, শীতল ও আরামদায়ক। শিকদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই পেছনের অংশ। শিকদার বাড়ির সামনে ও ভেতরের প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে কৃত্রিম সৌন্দর্যের সমাবহার বেশি। তবে বাড়ির পেছনের দিকের চিত্র সম্পূর্ণ বিপরীত। শিকদার বাড়ির পেছন দিকে প্রায় 35,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত। সেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার। বিভিন্ন ধরনের বড় বড় ফুল ও ফলের গাছ। ফুল গাছগুলো থেকে ঝরে যাওয়া ফুল কোথাও কোথাও নরম ঘাসের উপর বিছিয়ে রয়েছে, যা খুবই দৃষ্টিনন্দন। তবে সে থেকে বেশি আনন্দনন্দন হলো লাল পদ্মের পুকুর, যা পুরো জায়গাটায় প্রায় 70% দখল করে নিয়েছে। পুকুরটির চারদিকে থেকেই শান বাঁধানো, যা তার শোভা আরও বৃদ্ধি করেছে। পুকুরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে বড় বড় 4টি আম গাছ। সেখানকার সবথেকে বড় গাছটার ছায়া গিয়ে পড়েছে পুকুরের শেষ প্রান্তে। ফলস্বরূপ এই দিকটায় বেশ শীতল। প্রণয় শুকনো পাতা সরিয়ে পানি থেকে এক সিঁড়ি ওপরে উঠে বসে স্বচ্ছ কাচের ন্যায় টলটলে পা ডুবিয়ে দিল। তার দৃষ্টি পড়েছে একটা লাল রঙের পদ্মের ওপর। সে পদ্ম ফুলের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কল্পনায় কিছু একটা আঁকলো। মুহূর্তেই মন চঞ্চল হয়ে উঠল কল্পনাকে বাস্তব রূপ করার জন্য। প্রণয় শান্ত হেসে বুকে হাত দিয়ে বলল, তোর এই ছটফটানির জন্য আমি একটা সেকেন্ডও শান্তি পাই না। একটু শান্ত হ ভাই, সব হবে। তার সাহসবাণী মনে হয় মন শুনল। প্রিয়তা শিকদার বাড়ির প্রবেশ করতে না করতেই ইনায়া ছুটে এসে তাকে পেঁচিয়ে ধরল। কাজের সময় এমন আধিক্যতা করাতে প্রিয়তা ভীষণ বিরক্ত হলো। সে বিরক্ত চোখে বান্ধবীর দিকে তাকাতেই ইনায়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বান্ধবী। অন্য সময় হলে ইনায়ের এই অসহায় মুখ দেখে সে মজা নিত, হয়তো কোচা দিয়ে দুই একটা কথা বলতো, কিন্তু এখন এসবের সময় নেই। তাই ইনায়াকে ব্যস্ত কণ্ঠে বলল, এত তেল দেওয়ার প্রয়োজন নেই। যাকে খুঁজছি সে লাইব্রেরি রুমে আছে। এখন ছাড় আমাকে, সর সামনে থেকে। বলতে বলতে রান্নার ঘরের দিকে দৌড় লাগালো। ইনায়া ভ্রুকুচকে বলল, কিসের এত তারা? তবে বেশি ভাবলো না। যা জানার তা জানা হয়ে গেছে, তাই এসব ফালতু চিন্তা মাথার দিকে ঝেড়ে ফেলে মুখ লজ্জায় ভাব ফুটিয়ে তুলে দাঁত দিয়ে নখ কাটল। সে আবার লজ্জার মুখে ওপরে যেতে যেতে বলল, আমি এসে গেছি প্যারে লাল। প্রিয়তা রান্নাঘরে গিয়ে একটা বড় প্লেটে গুনে গুনে 8টা রুটি আর সকালের নিজের হাতে বানানো প্রণয়ের প্রিয় ডিশটা নিল। তারপর কিছু মনে করার ভঙ্গিতে প্লেটটা ক্যাবিনেটের ওপর রেখে নিজের ঘরের দিকে ছুটে গেল। সেখান থেকে এক পাতা প্যারাসিটামল নিয়ে ফিরে এলো। তারপর খাবারের প্লেট আর একটা গরম পানির বোতল নিয়ে চুপচাপ এদিক ওদিক দেখতে দেখতে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরিণীতা রান্নাঘরের দিকেই যাচ্ছিল। তখন খায়নি বলে এখন তার ভীষণ খেতে পেয়েছে, কিন্তু রান্নাঘরের সামনে গিয়ে প্রিয়তার এমন চোরের মতো খাবার নিয়ে যেতে দেখে সে কপাল কুঁচকাল। মনে মনে বলল, হাপ্পাপ তো সুবিধার না, কিন্তু নিজের বাড়িতে চুরি করার কি আছে, আজব। মনে মনে আবারও বলল, দেখতে হচ্ছে তো ব্যাপার দেখার জন্য সে পিলারের আড়ালে লুকিয়ে পড়ল। প্রথমে ভেবেছিল হয়তো নিজের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু 8টা রুটি দেখে তার চোখ কপালে উঠল। কারণ প্রিয়তা 2টার বেশি রুটি কখনোই খেতে পারে না। তবে 8টা নিয়ে কি করবে? তাকে ভাবনা জগতে ঝুলিয়ে রেখে প্রিয়তা খাবার নিয়ে চোরের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। পরিণীতা এবার আরও আশ্চর্য হলো। মনে মনে ভাবলো, ব্যাপারটা কি হলো, কোথায় গেল তা দেখার জন্য পরিণীতাও চুপি চুপি প্রিয়তার পিছু নিল। প্রিয়তা পুকুর ঘাটে এসে প্রণয়কে এদিক ওদিকে খুঁজল, কিন্তু দেখতে পেল না। মনে মনে বলল, কোথায় গেলেন উনি? পরিণীতা নারকেল গাছের আড়ালে লুকিয়ে পড়ল। দাঁড়িয়ে থেকে বিড়বিড় করলো, এই মেয়েটার কি ভূতে ধরলো নাকি?
না হলে এই ভর দুপুরে নির্জন পুকুর ঘাটে কাকে রুটি খাওয়াতে এসেছে? প্রিয়তা এদিক ওদিক দেখতে দেখতেই চোখ পড়ল দীর্ঘ সিঁড়ির ওপরে। প্রণয় গাছের ছায়ায় বসে পানিতে পা চুবিয়ে রেখেছে। প্রিয়তার কেমন ভয় ভয় করছে। আবার যদি বকা দেয়, ধমক দেয়, বা যদি না খায়। সে চোখ বন্ধ করে আল্লাহর উদ্দেশ্যে বলল, বাঁচিয়ে নিও মাবুদ। সে দুরু দুরু মনে পা বাড়ালো প্রণয়ের দিকে। বুকটা কেমন ধুকপুক করছে। প্রণয় হাত দুটো পেছনের দিকে রেখে হাতের উপর ভর দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার আরও অনুভব করছে তার রক্ত চপে এসেছে। সে চোখ বন্ধ রেখে বলল, আবার কেন এসেছিস? তোকে না আসতে মানা করেছি, না শুনিস না কেন তুই? প্রিয়তার ঢোক গেল। খাবারের প্লেটটা পাশে রেখে সে নিজেও প্রণয়ের পাশে বসে শীতল জলে পা ডুবিয়ে দিল। তীব্র গরমে ঠান্ডা পানি পায়ে লাগতেই শরীর শিরশির করে উঠেছে। আরামে চোখ মুদে নিয়ে এসেছে। পদ্মপুকুরে মোট ৮০টা সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলোর ওপর থেকে একদম পুকুরের নিচ পর্যন্ত বিস্তৃত। পুকুরের উপরিভাগ ১৫টি এবং নিম্নভাগে ৬৫টি সিঁড়ি রয়েছে। পানির ভেতরের প্রথম সিঁড়িতে পা ডুবিয়ে বসে আছে দুইজন। স্বচ্ছ পানির ভেতরে দুজনের ফর্সা পা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রিয়তা ডাক দিল, প্রণয় ভাই। প্রণয় কথার প্রত্যুত্তর না করে সোজা সামনের পানিতে দৃষ্টি নিবদ্ধ করলো। তার দৃষ্টপটে ভেসে উঠল ফুলো ফুলো ধপধপে ফর্সা সুন্দর দুটো পা। সে পায়ের নখ থেকে গোড়ালি পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করল কিছুক্ষণ। তারপর সামনের দিকে চোখ রেখে উত্তপ্ত কণ্ঠে বলল, তোকে এখন আর কিছু বলি না বলে তুই পেয়ে বসেছিস। বেয়াদব হয়ে যাচ্ছিস দিনকে দিন। একটা কথাও তুই শুনতে চাস না। প্রিয়তার মুখটা ছোট্ট হয়ে গেল। সে মাথা নিচু করে নিল। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। প্রিয়তা আমতা আমতা করে বলল, এটাই শেষবার। প্রণয় কপাল কুঁচকে মাথা ঘুরিয়ে প্রিয়তার মুখের দিকে তাকালো। ভারী পুরুষালী কণ্ঠে শুধালো, কি শেষবার? প্রিয়তা পুনরায় থমে থমে বলল, বেয়াদবি। প্রণয় বলল, তাহলে স্বীকার করে নিচ্ছিস তুই বেয়াদব? প্রিয়তা ভাবনায় পড়ে গেল। সত্যি সে পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে যে সে বেয়াদব। প্রণয় কপাল কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। প্রিয়তা তাড়াহুড়ো করে বলল, না না প্রণয়, প্রণয় ভাইয়া। মনে মনে হাসছে প্রণয়, পাগলি কোথাকার। তারপর সে আবার সামনের ওই ফুলপথের দিকে চোখ রাখলো। প্রিয়তা পুনরায় ডাক দিল, প্রণয় ভাই। প্রণয় সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দিল, হুম। সে ভয় ভয় এবং কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি এখনো রেগেই আছেন? প্রণয় এক বাক্যই জবাব দিল না। প্রিয়তা পুনরায় বলল, আমি জানি আপনি রেগে আছেন। প্রণয় আগের মতোই বলল, যেহেতু জানিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? প্রিয়তা কষ্ট পেল, কাঁপা কণ্ঠে বলল, কি করলে আপনার মাথা ঠান্ডা হবে? আমার ওপর থেকে রাগ চলে যাবে, প্লিজ বলুন। প্রণয় কিচ্ছু বলল না। প্রিয়তা প্রণয়ের দিকে তাকিয়ে বলল, প্লিজ খেয়ে নিন। আমি সরি বলছি তো। পুরো ২০ ঘন্টা হলো আপনি কিচ্ছু খাননি। প্রণয় মাথা ঘুরিয়ে সোজা নীল চোখের দিকে তাকালো। প্রিয়সীর দৃষ্টিতে অসহায়ত্ব। নীলের রঙের ডাগর ডাগর চোখ দুটো ওর দিকেই তাকিয়ে আকর্তিকে নিয়ে। এই নীলচে চোখের ধারালো চাহনি প্রণয়ের রুদ্ধ আবধি কাঁপিয়ে তুলতে পারে। সে অবাক হওয়ার ভান করে নাটকীয় ভঙ্গিতে বলল, বাব্বা, তুই এটার হিসেবও রেখেছিস? প্রিয়তা এহেন কথায় লজ্জা পেয়ে গেল। ধরা পড়ে যাওয়ার মতো চোরের মতো দৃষ্টি লুকাতে ব্যর্থ চেষ্টা করলো। প্রণয় প্রিয়তার লজ্জা পাওয়া দেখে ঠোঁট কামড়ে হাসলো। পুনরায় বলল, যখন মুড ছিল তখন খেতে চেয়েছিলাম, এখন মুড নেই তাই খাবো না। তাই বলছি শুধু শুধু কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না। প্রিয়তা মন খারাপ করে বলল, সরি বলছি তো, প্লিজ। প্রণয় এইবার অনুনয় বিনিময়ে কান দিল না। তার একটাই কথা, খাবে না মানে খাবেই না। প্রিয়তা দেখল প্রণয় তার কোনো কথাই কানে তুলছে না। তার মন আরও খারাপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর কিছু একটা ভেবে ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল। সে পাশে রাখা খাবারের প্লেটটা তুলে নিয়ে ভালো করে বসলো। গরুর মাংসের কালা ভুনে দিয়ে রুটি ছিঁড়ে নিজের মুখে পুড়ে নিল। দুটো বাইট খেয়েই জোরে জোরে নিজেই তারিফ করতে করতে বলল, আমি তো বিশ্ববিখ্যাত রাঁধুনি হওয়ার যোগ্যতা রাখি, কি ভালো রেঁধেছি। বলতে বলতে টপ টপ করে আরেকটা বাইট মুখে তুলল। কেউ না খেলে না খাক, আমি একাই খাবো। কি সুন্দর খোলামেলা পরিবেশ, কেমন পিকনিক পিকনিক ফিল পাচ্ছি। প্রিয়তা আর কোনো দিকে না থেকে টপাটপ রুটি ছিঁড়ে মুখে পড়ছে। প্রণয় মুগ্ধ চোখে নিজের প্রিয় রমণীটিকে দেখেই চলেছে। তার বক্ষ বেয়ে চলেছে প্রশান্তিময় ধায়ক শীতল বাতাস। প্রিয়তার খাবার দেখেই তার অর্ধেক খিদে মরে গেল।
মন তৃপ্ত হয়ে গেছে, কিন্তু কেউ তার সামনে বসে তার পছন্দের গরুর মাংস কালাভুনা খাবে, সেটা কি আর হজম হয়? বেশিক্ষণ সে আর ধৈর্য রাখতে পারল না। আমার লোভনীয় খাবার দেখে তার পেটও গুড়গুড় করে উঠল। প্রিয়তা আর চোখে প্রণয়ের দিকে তাকাচ্ছে, কিন্তু প্রণয় ওর দিকে তাকিয়েই আছে। ব্যাপারটা বুঝতে পেরে প্রিয়তা আরেকটু তারিফ করে বলল, কি ভালো, আহা। বলে সে আবার একটা বাইট মুখে দিতে যাবে, তার আগেই প্রণয় ওর হাত টেনে নিয়ে খাবারটা নিজের মুখে পুরে নিল। প্রিয়তা মিষ্টি হাসলো, প্রণয়ের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, তুমি কি শুধু আমাকে চেনো, আমি চিনি না তোমাকে? প্রণয় অর্ধেক কণ্ঠে বলল, হ্যাঁ, পরে তাকাবি, এখন তাড়াতাড়ি দে, ভীষণ খিদে পেয়েছে। প্রিয়তা সব চিন্তা ভাবনা পুকুরের পানিতে ছুঁড়ে ফেলে দিল। একে একে করে 7.5টা রুটি খাইয়ে দিল প্রণয়কে। 8টার মধ্যে একটার অর্ধেক সে নিজে খেয়ে নিয়েছে। শেষ বাইটটা খাইয়ে দিয়ে মিষ্টি কণ্ঠে জিজ্ঞাসা করলো, পেট ভরেছে? প্রণয় কোমল দৃষ্টিতে তাকিয়ে বলল, হুম। প্রিয়তা গরম পানির বোতলটা প্রণয়ের দিকে বাড়িয়ে দিল। প্রণয় সেটা হাতে নিয়ে মুখ কুঁচকে বলল, গরম পানি কেন এনেছিস? প্রিয়তা স্বাভাবিক কণ্ঠে বলল, কারণ আপনার জ্বর। প্রণয় আর কথা বাড়ালো না, কয়েক ঢোক পানি খেয়ে নিল। এবার বেশ আরাম লাগছে। খিদে পেটটা এতক্ষণ জ্বলছিল। কে জানি বলেছিল, খোদার রাজ্যের পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। একদম সত্যি কথা বলেছিল। প্রিয়তা ওষুধের পাতার থেকে একটা ট্যাবলেট খুলে প্রণয়ের হাতে দিয়ে বলল, খান। প্রণয় সন্তুষ্ট দৃষ্টিতে প্রিয়তমার দিকে তাকালো। তার মনে পড়ল, আগে সে যখনই অসুস্থ হতো, ছোট্ট প্রিয়তা তাকে নিজের হাতে ওষুধ খাওয়াতো। সে হাসলো, তারপর বিনা বাক্যে ওষুধটা খেয়ে নিল। প্রিয়তা এবার বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, মনে মনে বলল, ব্যাটা অনেক জ্বালিয়েছে কাল থেকে। এখন সে নিশ্চিন্ত। মনে মনে প্রহেলিকে উদ্দেশ্য করে বলল, কেমন বউ তুমি আপু, নিজের স্বামীর খোঁজটা পর্যন্ত রাখো না? যত্ন যখন নিতেই পারবে না, তাহলে কেড়ে নিয়েছিলে কেন আমার থেকে? সে আবার প্রণয়ের দিকে মায়াভরা নজরে তাকালো। প্রণয়ও একই দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা সুষ্টি মুখের দিকে দৃষ্টি রেখে মনে মনে বলল, কেন আমার এত কাছে আসো প্রিয়তমা? কেন আমাকে প্রতিনিয়ত তোমার প্রতি আরও বেশি দুর্বল করে দিচ্ছ? যদিও আমার দুর্বল হওয়ার আর কিছু বাকি নেই, তবুও সহ্যের সীমা তো এখানেও ভাঙেনি, তাই না? কিন্তু তুমি এভাবে আমার যত্ন নিলে, যেটাও খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, তখন সর্বনাশ নেমে আসবে। তাই বলছি, আমার কাছে এত এসো না। আমি ছুঁয়ে দিলে তুমি পুড়ে যাবে, আর ছুঁতে না পারলে আমি মরে যাব। এই কেমন যন্ত্রণা প্রিয়তমা। দূরে দাঁড়িয়ে এই সকল কাহিনী দেখলো 3জন। 2জন পুকুরে এই পাড়ের ঝোপের আড়াল থেকে, আর একজন আম গাছের আড়াল থেকে। পরিণীতা হা করে সামনে সমস্ত দৃশ্য গিলছিল। আম গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বাগানের পাতা সাদা চেয়ারে ধপ করে বসে পড়ল সে। পরিণীতার মাথা ঘুরছে। সে তার বোনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। সে জানতো প্রিয়তর ভাইকে ভালোবাসে, তাই বলে এতটা? একজন বিবাহিত পুরুষকে সত্যিই কি এতটা ভালোবাসা যায়? উত্তরটা পরিণীতার মন থেকে আসলো। বিয়ে শাদী এগুলো তো লোক দেখানোর নিয়ম। এই মামলায় ভালোবাসা যেখানে যুক্তিতর্কের জায়গা নেই, সেখানে মানসিক দ্বিধা দ্বন্দ্ব মূল্যহীন। ভালোবাসার ক্ষেত্রে মানুষ বেহায়া হতে দ্বিধা করে না। আর সত্যি বলতে, বিয়ে হলে কি ভালোবাসা মরে যায়? এতটাও কি সস্তা সে অনুভূতি যে 3টা শব্দ আর একটা সাইন দিয়ে মুছে ফেলা যাবেও না? আর সেখানে প্রিয়তার ভালোবাসা তো আজকের নয়, তাহলে সে কিভাবে ভুলে যাবে? পরিণীতা স্পষ্ট বুঝতে পারছে, এই নিশ্চিত ভালোবাসার দিন দিন কমার বদলে আরও ডালপালা জমেছে, মিলছে সব। সে মনে মনে কয়েকটা লাইন আড়ালো। ভালোবাসা এমন এক পবিত্র অনুভূতি, যা বাড়তে বাড়তে একসময় গাছের মতোই শাখা প্রশাখার বিস্তার করে। গাছের ডাল ফেড়ে দিকে যেমন তার গতি রোধ করা যায় না, তেমনই নিয়ম বেঁধে দিয়েও ভালোবাসার গতি রোধ করা যায় না। ভালোবাসা হলো ফুলের মতো, স্পষ্ট আঘাতে তার সৌন্দর্য মলিন হয়, কিন্তু হারিয়ে যায় না। ভালোবাসা কখনো নিয়ম ও শর্তাধীন নয়, তা মুক্ত বিহঙ্গের মতোই ডালপালা মেলে উঠতে চায়। কিন্তু যতই ভালোবাসা থাকুক, পরিণীতা প্রিয়তাকে প্রণয়ের ভালোবাসার চাদর থেকে দূরে রাখতে চায়। কারণ এই ভালোবাসা প্রিয়তার জন্য মোটেও সুখকর নয়। এই নিষিদ্ধ আসক্তির থেকে সে কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবে না। একটা সময় আসবে যখন আর এই তীব্র পীড়া সহ্য করতে পারবে না। এসব ভেবেই পরিণীতা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সে আপেক্ষার সুরে বলল, কেন বুঝতে চেষ্টা করিস না বোন? বড় দাদান বড় আপুর তোর না। আমি জানি বোন, বড় দাদানের থেকে তুই দূরে থাকতে পারিস না।
আমি যখনই নিজেকে তোর জায়গায় রেখে ভাবতে চাই, নিঃশ্বাস নিতে পারি না, দম বন্ধ লাগে। আর বড় দাদান, আমি স্পষ্ট বুঝতে পারি বড় দাদানও তোকে অনেক ভালোবাসে। আমার মায়ের পেটের ভাই, সে তার অনুভূতি কিছুটা হলেও বুঝি। কিন্তু প্রশ্ন হলো, যেহেতু ভালো তোকেই বাসে, তাহলে সে কেনই বা বড় আপুকে বিয়ে করলো? কেন? দাদান তো বলেছিল সে বড় আপুকে ভালোবাসে। কেউ তো তাকে বিয়ে করতে জোর করেনি। তাহলে এইসব কিছুর জন্য মূল অপরাধী কে? সেটাই বুঝতে পারছি না। যতদিন যাচ্ছে পুরো ব্যাপারটা ততই গুলিয়ে যাচ্ছে। উফ, এত কি ভাবছো ফুলপরি? পরিণীতা গম্ভীর চিন্তা ভাবনার মগ্ন ছিল। হঠাৎ কারো কণ্ঠস্বর কানে আসতেই ভূত দেখার মতো চমকে উঠল পরিণীতা। চকিতে পাশে ফিরে তাকালো সাদাফ, গালে হাত রেখে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। পরিণীতার এমন প্রতিক্রিয়া দেখে সাদাফ একটু অবাক হলো, ভ্রু নাচিয়ে বলল, কি এমন ভাবছো ফুলপরি যে কথা শুনতেই লাফিয়ে উঠলে? পরিণীতা নিজেকে সামলে নিল, স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, মাথায় এলিয়ে গিয়ে বোকা হেসে বলল, ভাইয়া আপনি এখানে? সাদা ভাবুক কণ্ঠে বলল, যখন তুমি ইহজগৎ ছেড়ে ভাবনার জগতে পাড়ি জমেছিলে তখন এসেছি। পরিণীতা একটু আশ্চর্য হলো, সত্যি কি এই এতটা ভাবনায় বিভোর ছিলাম আমি? সাদা ডাকলো, ফুলপরি। পরিণীতা প্রত্যুত্তর করলো, হুম। সাদা পরিণীতার মলিন শুকনো মুখের দিকে কিছুক্ষণ মনোযোগ দৃষ্টিতে চেয়ে রইল, তারপর কপালে ভাঁজ ফেলে সন্দিহান কণ্ঠে বলল, কি ব্যাপার ফুলপরি, তোমার কি মন খারাপ? তুমি কি কেঁদেছিলে? পরিণীতা চমকে উঠল, নজর লুকানোর ব্যর্থ চেষ্টা করলো। হঠাৎ পরিণীতার ঘাবড়ে যাওয়া দেখে সাদাবের কপালের ভাঁজ আরেকটু প্রসারিত হলো। পরিণীতার হাসার চেষ্টা করে বলল, কি, না 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 তো। সাদাফের সন্দেহ আরও গাঢ় হলো, মনে মনে বলল, মিথ্যে বলছো কেন ফুলপরি? কি এমন হয়েছে তোমার? পরিণীতার মলিন মুখটা দেখে সাদাবের বুকের নরম মাংসপিণ্ড হালকা ব্যথা হলো। সাদাবের খুব ইচ্ছে করলো মেয়েটার হাত দুটো মুঠো করে নিয়ে কপালে চুমু খেয়ে জিজ্ঞাসা করতে, কি হয়েছে ফুলপরি, তুমি কেন কষ্ট পেয়েছ? বলো আমায়। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করব, আই প্রমিস। তুমি শুধু একবার আমাকে বলো। পরিণীতা চুপ করে বসে আছে, আর সাদাব গালে হাত দিয়ে নিষ্পলক চোখে পরিণীতার মায়াময় মুখের দিকে চেয়ে আছে। এই কাজে যেন সে কোনোদিনই বিরক্ত বোধ করবে না। পরিণীতা মনে মনে হালকা বিরক্ত হলো, এইভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? বেচারি উঠেও যেতে পারছে না, গুরুজন। হঠাৎ উঠে গেলে বেয়াদবি হয়ে যাবে। সাদা পরিণীতার দিকে চেয়ে দুষ্টে এসে বলল, শর্তের কথা ভুলে আছে, মনে আছে ফুলপরি? পরিণীতা চোখ তুলে তাকালো, সে তো এই লোকের শর্তের কথা ভুলেই গিয়েছিল। পরিণীতা মাথা নিচু করে স্বীকৃতি জানালো। সাদাব মিষ্টি এসে বলল, আজ শর্ত পূরণের দিন। পরিণীতা মনে মনে একটু ভয় পেয়ে গেল, না জানি কি করতে বলবে, কিন্তু যেহেতু কথা দিয়ে ফেলেছে কি আর করার। পরিণীতা জিজ্ঞাসা করলো, কি করতে হবে আমাকে? সাদা পরিণীতার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো, পর মুহূর্তেই মুখ সিরিয়াস বানিয়ে ফেললো। সিরিয়াস গলায় বলল, ভয় পাচ্ছ? পরিণীতা আবার আরও একটু ভয় পেয়ে গেল, কিন্তু কণ্ঠে অহংকার বজায় রেখে বলল, আমি শিখদের বংশের মেয়ে, ভয় পাওয়া আমার ধাঁচে নেই। হ্যাঁ। সাদাফের বেশ মজা লাগলো, সে পরিণীতার দিকে একটু ঝুঁকে বলল, সত্যি? পরিণীতা মুখটা একটু এগিয়ে এনে একই ভঙ্গিতে বলল, 100%। সাদাব দুষ্টু কণ্ঠে বলল, ওকে, তাহলে আজ বিকেল থেকে রাত পর্যন্ত তুমি আমার। পরিণীতা একটু বহরকালো, চোখ বড় বড় করে বলল, মানে? সাদাব কোনো উত্তর দিল না। পরিণীতার মুখে ফু দিয়ে দুষ্টু হাসি হেসে চলে গেল। পরিণীতা বিমূঢ় হয়ে গেল, মনে মনে বলল, আমি ওনার মানে? তা কি? সে আরও কিছু ভাবতে নিতেই হঠাৎ তার ফোনটা হাতের মুঠোয় ভাইব্রেট হয়ে উঠল। কেঁপে উঠল পরিণীতা। ফোনটা হাতে নিয়ে চোখের সামনে ধরতেই খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠল। বুকের ভেতর থাকা যন্ত্রণা খুশিতে আত্মহারা হলো। সকল অপমান, সকল তিক্ত বিষাক্ত কথা পরিণীতা জাস্ট ভুলেই গেল। সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে উৎসাহিত কণ্ঠে বলল, মাস্টারমশাই। ওপাশ থেকে কোনো শব্দ শোনা গেল না। তাতে কি? পরিণীতা তাড়াহুড়ো করে বলতে শুরু করলো, মাস্টারমশাই, আমি আমি জানতাম আপনি আমাকে ফোন দেবেন। আমি আপনাকে বুকে থাকতে পারছি না। আপনি আমাকে বুকে থাকতে পারছেন? আপনি আপনি কেন আমাকে ব্লক করে দিয়েছেন মাস্টারমশাই? আমি কি করেছি? প্লিজ, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। প্লিজ মাস্টারমশাই, একটু কথা বলতে চাই। কথাগুলো বলতে বলতে পরিণীতা আবারও কান্না করে দিল, কিন্তু এবার ফোনের ওপাশ থেকে কোনো প্রত্যুত্তর ভেসে এলো না। পরিণীতা হ্যালো হ্যালো বলতে বলতেই ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। ফোন কেটে যাওয়ার শব্দ কানে আসতেই পরিণীতার ফোনটা
কানে থেকে নামিয়ে নিল। কল কেটে গেছে। পরিণীতা এবার আরও জোরে জোরে কান্না করে দিল। ভুলে গেল সে যে বদ্ধ ঘরে নয়, বরং ওপেন প্লেসে রয়েছে। পরিণীতা ব্যস্ত হাতে আবার ফোন ডায়াল করলো আবিদের নাম্বারে। চোখের পানিতে ফোনের অক্ষরগুলো ঝাপসা দেখালো। সে ফোন ডায়াল করে কানে ধরতে উপাস থেকে নারী কণ্ঠ ভেসে এলো। আপনি যে নাম্বারটিতে ফোন করেছেন সেটি বর্তমানে বন্ধ রয়েছে। এবার একবার দুইবার পরপর কয়েকবার পরিণীতা আবিদের নাম্বারে ফোন করলো, কিন্তু সেই একই কথা উপাস থেকে বারবার ভেসে আসলো। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত রয়েছে, বন্ধ রয়েছে। পরিণীতা নিজের চুল টেনে ধরলো, ফোনটা ছুঁড়ে মারলো দূরে। দু হাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে লাগলো মেয়েটা। ভারী ফোনটা গিয়ে সোজা পূর্ণতার পায়ের আঘাত করলো। পূর্ণতা চেঁচিয়ে উঠল, আহ পরি, মারবি নাকি? বলে সামনে তাকাতেই তার প্রিয় বান্ধবীর অবস্থা দেখে থমকে গেল পূর্ণতা। সে ছুটে গেল পরিণীতার কাছে। পরিণীতার চোখে মুখে হাত বুলিয়ে সান্ত্বনা সুরে বলল, শান্ত হ পরি, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? পরিণীতার পূর্ণতার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। পূর্ণতা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পরিণীতা কিছু বলার সুযোগ না দিয়েই পূর্ণতার কোমর জড়িয়ে ধরল। কান্নার তীব্রতায় মেয়েটা হেঁচকি উঠেছে। পূর্ণতা 10 মিনিট কোনো শব্দ বা কোনো প্রশ্ন করলো না, শুধু ধীরে ধীরে পরিণীতার মাথার চুল হাত বুলিয়ে দিল। তারপর কোমল কণ্ঠে বলল, পরি, আমার দিকে তাকাও পরি। পরিণীতা উষ্ণতা পেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ভাঙা ভাঙা গলায় বলল, আমি খারাপ নই পূর্ণ, আমি খারাপ নই। পূর্ণতা আগের মতোই মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, তুই যে খারাপ না সেটা এভাবে বলার দরকার নেই, সবাই জানে। দেখ আমার দিকে তাকা। পরিণীতা অশ্রুসিক্ত নয়নে পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতা তার গাল মুছে দিয়ে বলল, একদম কাঁদবি না। আমি জানি হয়তো এমন কিছু হয়েছে তা তুই সহ্য করতে পারছিস না। আমি জানতে চাইবো না কি হয়েছে, শুধু বলবো শান্ত হয়ে যা, সব ঠিক হয়ে যাবে। পরিণীতা কিছুটা শান্ত হলো। পূর্ণতা শুধু তার সবচেয়ে ভালো বান্ধবী নয়, বরং তার কমফোর্ট জোন। পূর্ণতার কাছে সে তার মনের কথাগুলো সাধেচ্ছায় বলতে পারে। ভীষণ স্বস্তি অনুভব করে মেয়েটার কাছে। এমনকি প্রিয়তার কাছেও সে এতটা স্বস্তি অনুভব করে না। পূর্ণতা পরিণীতার হাত ধরে বলল, চল, একদম কাঁদবি না। পরিণীতা ওরা হাতটা ধরল। ওরা দুজন বাড়ির ভেতরে চলে গেল। শুধু আড়াল থেকে বেরিয়ে এলো। সে এতক্ষণ কপাল কুঁচকে দাঁড়িয়েছিল। প্রায় 10 মিনিট আগে সে হাসপাতাল থেকে ফিরেছে, কিন্তু গার্ডেন এরিয়ায় পরিণীতা আর সাদাবকে কথা বলতে দেখেই গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল। কথা বলা পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু পরেরটা কী হলো? পরের ঘটনাগুলো সুন্দর বুঝতে একটু অসুবিধা হলো। সে কপাল কুঁচকে বলল, কি হলো ব্যাপারটা? চোখ বন্ধ করে মিনিট 5 ভাবলো, তারপর কিছু একটা মনে পড়তেই হঠাৎ করে চোখ খুলে ফেললো। ঠোঁটে ঝুলছে তার রহস্যময় হাসি। সে বাঁকা হেসে বলল, এই ব্যাপার। তার মন আবারও ফুরফুরে হয়ে গেল। সে বুকে হাত দিয়ে বলল, অনেকক্ষণ আমার সুইটারটাকে দেখি না, এখনই গিয়ে দেখতে হবে। না না, শুধু দেখলেই হবে না, টুকটাক কয়েকটা চুমো খেতে হবে। সে যেতে যেতে গাইল, আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না। দুপুর 2টো। ইনায়া এই নিয়ে 10 বার লাইব্রেরি রুমে উকি দিয়েছে, কিন্তু জমিদারদের আড্ডা এখনও চলমান। ছুটির দিনে তারা 5 ভাই মিলে পুরো সপ্তাহের ঘটনাগুলোকে নিয়ে গবেষণায় বসে। এটা তাদের অলিখিত রুলস। তাদের মধ্যে বয়সের দিক থেকে একটু 19-20 থাকলেও মনের দিক থেকে একদম সমবয়সী তারা সকলেই। তবে 7 ভাইদের মধ্যে প্রণয়ের শুদ্ধর সঙ্গে তারা এতটা সহজ নয়, কারণ প্রণয় ওদের সবার বড় ভাই, ভীষণ শান্ত ও গম্ভীর প্রকৃতির। তারা ছোট থেকে তাদের বড় দাদাকে খুব সম্মান করে, ভয়ও পায়, তাই তারা এতটা খোলামেলা নয়। আর শুদ্ধ, সে তো আরও এক কাঠি ওপরে। শুদ্ধের সঙ্গে তাদের একদম ফর্মাল সম্পর্ক। ফুফাতো ভাই হলেও তারা শুদ্ধকে খুব একটা ব্যক্তিগত চেনে না। তার উপর শুদ্ধ ভীষণ চুপচাপ স্বভাবের, একেবারে প্রণয়ের মতো। তাই ওদের দুজনের সঙ্গে ওদের কাছের বাইরে খুব একটা কথা হয় না। ওরা 5 ভাই 3 ঘন্টা ধরে লাইব্রেরি রুমে আড্ডায় আসর বসিয়েছে। অরণ্য বারবার রাজের দিকে তাকে দুষ্টু দুষ্টু হাসছে। অরণ্যের এসব কার্যকলাপে রাজ মহা বিরক্ত। অন্যরা ব্যাপারটা লক্ষ্য করেছে। বারবার এমন করাতে শেষ পর্যন্ত রাজ আর সহ্য করতে পারল না, ধমক দিয়ে বলল, এই, আমি কি তোর নতুন বউ? আমাকে দেখে বারবার এমন লো দিয়ে যাচ্ছিস কেন? সমুদ্র তার মিলিয়ে বলল, ঠিক ঠিক, বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি। প্রেম অরণ্যের সমর্থক টেনে বলল, আহা, আমার ভাইটাকে বকছো কেন তোমরা?
সেও অরণ্যের মতো দুষ্টে এসে বলল, নিশ্চয়ই কোনো সিক্রেট ইনফরমেশন পেয়েছিস, তাই না ভাই? অরণ্য প্রেমকে এক চোখ টিপে বলল, একদম। প্রীতম নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রেম উৎসাহ নিয়ে বলল, ভাই আমি তোর পাশে আছি, একদম ভয় পাবি না, বল তুই। অরণ্য এবার রাজের দিকে তাকিয়ে দুষ্টু হাসলো। রাজ এবার আর সহ্য করতে পারলো না, অরণ্যের পিঠ বরাবর দরাম করে একটা কিল বসিয়ে দিল। কুকিয়ে উঠল অরণ্য। এবার তার মুখে চাপা হাসি নয়, পুরো ঘর কাঁপিয়ে হেসে উঠল সে। ওরা একে অপরের মুখ চাওয়াচুই করছে। অরণ্য হাসতে হাসতে ওদের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এবার অরণ্যের সঙ্গে প্রেম আর সমুদ্র যোগ করলো। প্রীতম বলল, ছি ভাই, তুমি না আমার ভাই, একটা পুচকে মেয়ের হাতে জব্দ হয়ে চলে এলি। অরণ্য ফোড়ন কেটে বলল, শুধু কি তাই, সাথে চিহ্ন নিয়ে এসেছে। সমুদ্র উৎসাহিত কণ্ঠে বলল, কিসের চিহ্ন? অরণ্য রাজের দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিয়ে বলল, প্রেমাঘাতের চিহ্ন। প্রেম বলল, প্রেমাঘাত, সেটা আবার কি? অরণ্য বলল, ওটা তোমাদের মতো সিঙ্গেল বাচ্চাটা বুঝবে না, মেজো দাদা ঠিক বুঝে গেছে। প্রীতম ওর মাথায় বাড়ি দিয়ে বলল, বেশি পেকেছিস। সমুদ্র বলল, আমরা সিঙ্গেল তো, আর তোর এক ডজন বউ আছে, তাই না? এত পিছন মারা কথা শুনেও রাজ প্রতিবাদ করলো না, তার ঠোঁটে ঝুলছে বাঁকা হাসি। অরণ্য ভ্রুনাচি বলল, তাহলে সোজা দাদানকে পূর্ণতাকে সোজা ভাবিয়ে রাখা শুরু করবো নাকি? রাজ অরণ্যের মাথায় গাঁটা দিয়ে বলল, পূর্ণতা কি শুধু ভাবি বল, একদম নাম নিবি না, বড় ভাইয়ের বউ হবে। সমুদ্র চেঁচিয়ে উঠল, ওয়াও, প্রথমে মেজে ভাবি আর এবার সোজা ভাবি, ওহ পেয়ে গেলাম। এবার দুই ভাই। প্রেমের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, নাও ইয়োর টার্ন ছোট দাদান, ছোট ভাবি কবে পাবো? প্রেম হাই তুলল, ওদের কথায় পাত্তা দিল না। হঠাৎ কথা বলতে বলতে অরণ্য নজর পড়ল দরজার দিকে, সঙ্গে সঙ্গে ওর ঠোঁটে পূর্বের ন্যায় দুষ্টু হাসি ফুটে উঠল। এবার সে প্রীতমের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওর এমন হাবভাব দেখে তিন ভাই একটু গুছিয়ে বসলো। এমনভাবে ভাবখানা যেন আবার নতুন কোনো সার্কাস দেখার অপেক্ষায় আছে সে। প্রীতমের এমন তাকানো দেখে বিরক্ত হলো, বিরক্ত গলা বলল, একদম বদমাশি করবি না। অরণ্য ভাব নিয়ে বলল, তোমার জন্য গুড নিউজ আছে। ওরা সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রীতম ভ্রুকুচকে বলল, কি সুখবর? অরণ্য একটু ভেবে বলল, এভাবে তো বলা যাবে না। প্রীতম বলল, তাহলে কি করতে হবে? অরণ্য বলল, আগে 10,000 টাকা দাও, তারপর খবর। এমন খবর দিব একদম দিল খুশ হয়ে যাবে। প্রীতম বিরক্ত হয়ে বলল, মাথা খারাপ করিস না ভাই, ভালো লাগছে না। অরণ্য বাঁকা হেসে বলল, দরজার বাইরে মেজো ভাবি দাঁড়িয়ে আছে। প্রীতম তড়াক করে চোখ খুলে ফেললো, বিদ্যুৎ গতিতে দরজার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে কেউ সরে গেল। ওরা চার ভাই মুচকে হাসছে। প্রীতমের মুখেও হাসি ফুটলো। সে লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, ওয়ালেট থেকে ক্রেডিট কার্ডটা অরণ্যের হাতে দিয়ে বলল, এত ভালো খবর দেওয়ার জন্য এই না, নাম তোমার, আগামীকালের মধ্যে যত খরচ করতে পারবি সব তোর, বলে চলে গেল। ওরা চার ভাই প্রীতমে যাওয়ার পরে তাকিয়ে আবার হেসে ফেলল। সমুদ্র বলল, আজকে সিঙ্গেল বলে ভাই ভাবিদের রং ঢং দেখতে হচ্ছে, সময় একদিন আমারও আসবে। প্রেম ব্যঙ্গ করে বলল, তোকে কে পছন্দ করবে? সমুদ্র ভাব নিয়ে বলল, আমাকে তন্মন পেয়েছো? তন্ময়ের কথা উঠতে ওদের মুখের ভঙ্গি পাল্টে গেল। ওরা চারজন একে অপরের মুখ চাওয়াচাই করলো, যার অর্থ এবার মাথায় কোনো নতুন শয়তানের বুদ্ধি উদয় হয়েছে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।